প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকেই মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হচ্ছে দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস কিন্তু দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এ পর্যায়ে জেনে নেব আমরা কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। নারকেল তেল চুলের স্বাস্থ্য রক্ষার জন্য অত্যন্ত উপকারী। এটি গভীরভাবে পুষ্টি যোগায়, প্রোটিন ক্ষয় কমায় এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কয়েক চামচ নারকেল তেল হালকা গরম করুন। এটি মাথার ত্বক এবং চুলে ভালোভাবে ম্যাসাজ করুন। অন্তত 30 মিনিট বা গভীর কন্ডিশনিংয়ের জন্য রাতভর রেখে দিন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরাতে প্রোটিওলাইটিক এনজাইম থাকে, যা মাথার ত্বকের মৃত কোষ মেরামত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। তাজা অ্যালোভেরা জেল বের করে নিয়ে এটি সরাসরি মাথার ত্বক এবং চুলে প্রয়োগ করুন। 30 থেকে 45 মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডিম প্রোটিন এবং বায়োটিন সমৃদ্ধ হয়, যা শক্তিশালী এবং স্বাস্থ্যকর চুলের জন্য অপরিহার্য। একটি বা দুটি ডিম ফেটিয়ে চুলের দৈর্ঘ্য অনুযায়ী এর সাথে 1 চামচ অলিভ অয়েল বা মধু মিশিয়ে নিন। চুল এবং মাথার ত্বকে লাগান। 20 মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং শ্যাম্পু করুন। পেঁয়াজের রসে সালফার থাকে, যা কোলাজেন উৎপাদন বাড়ায় এবং চুলের পুনরায় বৃদ্ধিতে সহায়তা করে। একটি পেঁয়াজ ব্লেন্ড করে বা গ্রেট করে রস বের করে নিন। তুলোর বল দিয়ে মাথার ত্বকে লাগান। 15 থেকে 20 মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দই চুলকে পুষ্টি যোগায়, আর মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। আধা কাপ প্লেন দইয়ের সাথে 2 চা চামচ মধু মেশান। চুল এবং মাথার ত্বকে সমানভাবে লাগান। 30 মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যাপেল সাইডার ভিনেগার মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এবং চুলের উজ্জ্বলতা নিয়ে আসে। 1 ভাগ অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে 2 ভাগ পানি মেশান। শ্যাম্পু করার পর চূড়ান্ত ধোয়ার জন্য এটি ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। আমি আপনাদের এই মাহে রমজান উপলক্ষে কিছু স্বাস্থ্য বার্তা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের নর্মালি দেখা যায় যে এই রমজান মাসে সবাই খুব সাধারণ একটা প্রশ্ন করে থাকে যে এই রমজান মাসে কিভাবে তারা খাবার খাবে, তারা সেহরিতে কি খেতে চায় বা ইফতারিতে কি খেতে চায়, বা কি খেলে তাদের জন্য সারাদিন তারা খুব সবল থাকবে বা তারা এনার্জেটিক থাকবে। তা সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা ইফতারিতে বলি, ইফতারিতে সারাদিন আমাদের প্রায় 8 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা আমাদের পাকস্থলীটা রেস্টে থাকে। তাই এই সময়টা যখন রেস্টে থাকে, এর পরবর্তীতে আমরা এমন কি খেলে আমাদের সারাদিনের ক্লান্তিটা দূর হবে। তা ভারী কোনো খাবার না, খুবই সহজ সাধারণ খাবার আমরা বলি যে আমাদের প্রিয় নবী যেটা আমাদেরকে শিখিয়েছেন, তার সবচেয়ে পছন্দের খাবার ছিল খেজুর। আপনারা দিনে সারাদিন না খাওয়া থাকার পরে আপনার 3 থেকে 4টা খেজুর খান, 3-4 গ্লাস পানি খান, শেষ। আপনার একটা মানে কমের উপর দিয়ে আপনার একটা সুন্দর একটা ইফতার হয়ে গেল। এরপর চলে যান নামাজে, চলে যান, নামাজ পড়ে চলে আসেন। রাতের খাবার কি খাবেন? এখানে আপনারা বলি যে আমরা দুপুরে, সারা বছর আমরা দুপুরে যে খাবারটা খাই সেটাই হবে আমাদের রাতের খাবার। সেখানে আপনারা খেতে পারেন যে 1 কাপ ভাত, একটা বড় প্লেট নেবেন, 1 কাপ ভাত নেবেন। অবশ্যই আমরা বলি লাল চালের ভাত খুবই ভালো সেক্ষেত্রে। পর্যাপ্ত পরিমাণ সবজি খাবেন, আপনার ডাল খেতে পারেন, আপনার সালাদ খেতে পারেন, আপনাদের নিত্য প্রয়োজনীয় যা আপনাদের প্রয়োজন সবই খাবেন। কিন্তু কি খেতে না করি, 1 পিস মাছ, 1 পিস মুরগি ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলি যে গরুর মাংস এবং খাসির মাংস আমরা ইফতারির পরে কখনোই বলি না, বা সেহরির সময় বলি না যে এই খাবারগুলো আমাদের জন্য ভালো। আপনাকে সারাদিন একটা অস্বস্তির একটা পরিবেশ আপনার সবসময় মনে হবে। এছাড়া সারাদিন খাওয়ার পরে আপনি ইফতারি করলেন, করার পরে আপনি সেহরির সময় চলে আসলো, সেহরিতে আপনি কী খাবেন? সেহরির ক্ষেত্রে আপনাকে আরও একই কথাই বলবো যে আমাদের খুবই সহজ সাধারণ খাবার আমরা বলে থাকি। সারাদিন আপনাকে এনার্জেটিক রাখার জন্য আমরা বলি প্রচুর পানি খেতে হবে আপনাকে। এবং যেটা হয় যে মানুষ চিন্তা করে যে সারাদিন না খেয়ে থাকবো, সেক্ষেত্রে আপনি গলা পর্যন্ত খাবেন কি না। আমরা কখনোই বলি যে না, গলা পর্যন্ত কখনোই খাওয়া যাবে না।
সেক্ষেত্রে কি খাবেন আপনি আগের মতোই স্বাভাবিক অর্থে আপনি 1 কাপ ভাত নেবেন, পর্যাপ্ত পরিমাণ সবজি খান, আপনি ডাল খান, আপনি 1 পিস মাংস বা 1 পিস মুরগি। বাস এক্ষেত্রে আমরা কখনোই বলি না যে গরুর মাংস, খাসির মাংস বা ভাজা পোড়া জাতীয় খাবারগুলো আপনারা এখানে খাবেন। এবং ইফতারির আগে বা সেহরির আগে আমরা কখনোই বলি না যে আপনারা যারা স্মোকিং করেন বা যারা আপনারা ধূমপান করেন এই কাজগুলো কখনোই করা যাবে না। এবং সারাদিন শেষে আপনি ইফতারিতে আসছেন, ইফতারি করেছেন, ইফতারি করার পরে যদি আপনি মনে করেন যে 1 কাপ কফি খাবেন বা চা খাবেন, এটাও আপনার জন্য খুবই খারাপ। কারণ আপনি সারাদিন আপনার স্টোমাকটা আপনার রেস্টে রয়েছে, সেখান থেকে আপনি যখন চা বা কফি খাচ্ছেন সেটা আপনার স্টোমাকের HCl সিক্রেশন বাড়িয়ে দেয়, যেটা আপনার সারাদিনের গ্যাস্ট্রিক আলসার হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। তা আমরা বলে থাকি যে এই স্মোকিং করা, চা খাওয়া বা কফি খাওয়া এইগুলা ইফতারি পরে না খাওয়াটা খুবই ভালো। আর সারাদিন ইফতারি পরেও যেমন বলা হয় পানি বেশি করে খাবেন, সেহরির সময় আমরা কি কথাই বলি যে সারাদিন আপনি সবল থাকার জন্য, এনার্জেটিক থাকার জন্য অবশ্যই আপনাকে সারাদিন পানি খেতে হবে। দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসবো এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের প্রতি পর্বে আমাদের সাথে থাকবেন একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমার সাথে স্টুডিওতে আছেন ভীষণ সুন্দরী একজন মানুষ, সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা। কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, খুব ভালো লাগছে আপনাকে দেখে অনেকদিন পর। তোমাকে পেয়েও খুব ভালো লাগছে, অনেকদিন পর তোমার সাথে দেখা। আনিকা তো এত স্টাইলিশ, যারা স্ক্রিনে আনিকাকে দেখে এবং স্টেজে দেখেছে সবাই জানে যে আনিকার আলাদা একটা ফ্যাশন স্টেটমেন্ট আছে, সবকিছু একটু ডিফারেন্ট ভাবে করতে পছন্দ করে। আনিকার কাছে সৌন্দর্যের সংজ্ঞা জানতে চাই, তোমার ব্যক্তিগত সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আমার কাছে মনে হয় বাহ্যিক সৌন্দর্যটাকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আমাদের কাছে মনে হয় যে প্রথম দর্শনটা যদি সুন্দর হয় তখনই মনে হয় পুরোটা বিষয়ে আমরা আসলে ওটা দিয়ে জাজ করে ফেলি। দর্শনধারী পরে গুণ বিচারী। বাট যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ মিলে তো একটা মানুষ। তবে যেই মানুষটা বাকিদের কাছে, বাকিদের সাথে ভালো, আমার কাছে মনে হয় সেইটাই সবচেয়ে বড় সৌন্দর্য, যে আপনার ব্যবহারটা আরেকজনের সাথে কেমন। এটা অবশ্যই মানে একটা আমার কাছে মনে হয় যে সুন্দরের সবচেয়ে বড় সংজ্ঞা হচ্ছে এটা, যে আপনার ব্যবহারটা কেমন, মানে পার্সোনালিটিটাকে যত বেশি অলংকৃত করা যায়। এক্স্যাক্টলি আপনার হয় না যে অনেক সুন্দরী মানুষ বা অনেক সুন্দর একজন সুদর্শন একজন মানুষ, কিন্তু তার মনটা ভালো না, সে আরেকজনকে সম্মান দিতে পারে না, তার ব্যবহারটা আরেকজনের প্রতি ভালো না, তখন সেই সৌন্দর্যের আসলে আর কোনো মানে ব্যাখ্যা থাকে না, সেটার কোনো ভ্যালু ইনফ্যাক্ট থাকে না। বাট আপনি যখনই আপনি যদি ওভাবে অত সুন্দরও না হন বা অত বেশি নিজেকে প্রেজেন্ট করার মতনও যদি আপনার ইচ্ছা নাও থাকে, বাট যদি আপনি আরেকজনের প্রতি আপনার ব্যবহারটা, আপনার আচরণটা সুন্দর থাকে, আমার কাছে মনে হয় এর চেয়ে বিউটিফুল আর কিছু হতে পারে না। আসলে মানুষের ব্যবহারটাই কিন্তু মানুষকে পরিচিত করে রাখে, মানুষকে মনে করিয়ে রাখে। একদম তাই। আচ্ছা, একটু বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে আসি। তাসনিম আনিকাকে আমরা যখনই দেখি খুব বেশি প্রেজেন্টেবল, খুব বেশি খুব গ্ল্যামার, খুব সফিস্টিকেটেড লুকে থাকে। আমি এই যে তোমার স্কিনের কথা যদি বলি, সামনাসামনি দেখছি, হেয়ারের কথা বলি, এবং যারা সামনাসামনি দেখে তারা জানে খুব বেশি সুন্দর ডিফাইন করা, এটা আসলে কিভাবে মেনটেন করো? প্রথমত হচ্ছে গিয়ে মেইনটেনেন্সটা না আমার কাছে মনে হয় যে এটা একদমই খুব ইজি, অনেক কিছু করা লাগে না। হ্যাঁ, অনেক কিছু করতে হয় না যে তোমার এটা করতে হবে সেটা করতে হবে, নট লাইক দ্যাট। মানে একটা স্কিনকে হেলদি রাখার জন্য ফার্স্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে, অ্যান্ড সেটার জন্য পানির আর কোনো অল্টারনেটিভ নাই, একদমই। শুধু পানি খেলেই কিন্তু তোমার স্কিনটা, হেয়ার বলো, স্কিন বলো, সব কিছু হাইড্রেটেড থাকবে। তখন না মানে তোমার কোনো কিছু না করলেও চলবে। আমার কাছে যেটা মনে হয় যে ডিহাইড্রেশন থেকে কিন্তু সবকিছুর সৃষ্টি। যখনই তোমার স্কিনটা হাইড্রেটেড থাকবে না, তখনই সেটাতে ফাটল ধরবে, তখনই সেটাতে রিঙ্কলস আসবে, নানান রকমের অসুবিধা হবে। সো আমি চেষ্টা করি আসলে পানিটা যতটুকু বেশি খাওয়া যায়। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ইজিয়েস্ট থিং। আর চুলের জন্য তাই যতটুকু ধুলোবালি, যেহেতু আমরা সারাক্ষণ বাইরে বাইরে থাকছি, এটা হচ্ছে ক্লিন করে রাখাটাই, পরিষ্কার করে রাখলেই আমার কাছে মনে হয় যে আর বেশি কিছু প্রয়োজন পড়ে না। ওকে। আর যদি ফিটনেস মেইনটেইনের কথা বলি, সেটা কিভাবে মেইনটেইন করো? ফিটনেসের বিষয়ে আমাকে জিজ্ঞেস না করলে ভালো, বিকজ আমি প্রচন্ড খেতে পছন্দ করি, আমি খেতে ভালোবাসি। আমার কাছে মনে হয় যে কদিন বেঁচে আছি খাবার দাবার খেয়ে মানে বেঁচে থাকবো। বাট ইউ আর ওয়েল মেইনটেইন। যেটা হয় যে এটা কি জেনেটিক? এটা জেনেটিক না, তবে
খাই আমি সবকিছুই, আমার কাছে মনে হয় যে একটা শরীরের প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে, প্রত্যেকটা খাবারেরই প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমি পোর্শনটা কমিয়ে দিই, পরিমিতটা খাই, বাট আমি সব খাই। ওকে, আরও একটা বিষয় সেটা হলো যে আনিকা ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করে এসেছে, এবং এই কারণে কি আনিকার ড্রেসিং সেন্সটা একটু ডিফারেন্ট বা সবসময় একটু সফিস্টিকেটেড থাকে? ওয়েল, ডিজাইনিং এর আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি মানুষের ভিতর থেকেই জিনিসটা আসে, এবং সেই ক্রিয়েটিভিটিটা এক একজন এক একভাবে নিজেকে প্রেজেন্ট করে সেটার দ্বারা। আর ডিজাইনিং এ যেহেতু আমার বেশ অনেক দিন ধরে কাজ করা হয়েছিল, সো আমার যেটা হয় যে আমার জানা আছে বা আমার বোঝা হয় যে কিভাবে কোন কাপড়টা কাকে কিভাবে পরলে সেটা মানুষ ট্রেন্ড ফলো করা হয়। অবশ্যই, কেন নাই, যখন যেটা চলে সেটার সাথেই সামঞ্জস্যতা রেখেই কিন্তু আমাদেরকে চলতে হয়, তখনই আসলে সেই স্টাইলটা এবং সেই ফ্যাশনটাকে উপস্থাপন করা যায়। ওকে, তুমি তো অনেক ধরনের প্রোগ্রামে পারফর্ম করে থাকো, সেই ক্ষেত্রে তোমার ড্রেসটা কিভাবে তুমি চুজ করো যে এটা পরবো, কোনটা পরবো, কি পরবো, এটা কিভাবে করো? প্রথমত যখনই কোনো ইভেন্ট আমাকে কনফার্ম করা হয়, আমি সবার আগে সেটা জিজ্ঞেস করি যে আমার অডিয়েন্সটা কারা। ওকে, এবং হচ্ছে কি আমার অডিয়েন্সটা কি আমার বয়সের বা আমার চেয়ে জুনিয়র বা নাকি আমার চেয়ে অনেক সিনিয়র, সেটার উপর ডিপেন্ড করে আমি আমার আউটফিট সিলেক্ট করি। আমি যখনই দেখি যে আমার পরিবেশটা একটু যেখানে একটু সিনিয়র্সরা আছেন, সেখানে অবশ্যই আমি আমার আউটফিটটাকে ওভাবেই প্রেজেন্ট করি। পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তোমার কথা থেকে কিন্তু একটা বিষয় বা এটা একটা পরামর্শের মতোই কিন্তু গ্রহণ করা যায় যে কোন সোসাইটিতে আমরা যাচ্ছি, কোন মানুষের সাথে আমাদের ওঠা বসা হচ্ছে, সেই অনুযায়ী পোশাকটা। কারণ যখনই আপনি হচ্ছে গিয়ে আমার টাইপের এইজের বা আমার চেয়ে জুনিয়র কারোর সামনে যাবেন, তখন আপনি যে কোনো একটা ওয়েস্টার্ন আউটফিট পরলে আপনাকে হয়তো ওভাবে করে তারা বলবে যে ওয়াও, হ্যাঁ ওভাবে অ্যাকসেপ্ট করবে। আবার যখন দেখছেন যে আপনি একটা সফিস্টিকেটেড একটা পরিবেশে যাচ্ছেন, যেখানে সবাই শুধুই গান শুনতে এসেছে, সেখানে পরিবার পরিজনকে নিয়ে গান শুনতে এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে, সেখানে আউটফিটটাও আপনার ঠিক ওভাবেই রাখতে হবে যেন করে সে অডিয়েন্স আপনাকে মনে করে যে আপনি তাদের মধ্যেই একজন। একদম। আর একটু কাজের প্রসঙ্গে আসি, সামনে তো ঈদ, কোনো কাজের পরিকল্পনা কি চলছে? ওয়েল, আমার এবার আসলে যেটা হয় যে আমাদের শো এর যে মৌসুমটা ছিল, আমার এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি ছিলাম, এবং লাস্ট রোজার ঠিক আগের দিন পর্যন্ত আমার ইভেন্ট ছিল, তো সেই ক্ষেত্রে গান ভিডিও করার কাজ আমার ধরা হয়নি। তো আমার চেষ্টা থাকবে যে এর মধ্যে যেহেতু একটু ব্রেক পেয়েছি, যদি এর মধ্যে কোনো একটা মিউজিক ভিডিওর আকারে একটা গান নিয়ে আসা যায়, আমি চেষ্টা করবো ঈদে কোনো একটা কিছু রিলিজ করার জন্য, যেটা আমার চ্যানেল থেকেই হবে। যারা নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে? নতুনদের প্রতি আমি এটাই বলবো, সেটা হচ্ছে ধৈর্যশীল হওয়াটা খুব জরুরি। আমরা খুব অল্পতেই আসলে হার মেনে যাই, ইভেন শুধু আমরা না, আমিও বেশ হতাশার মধ্যে থাকি যখন কোনো কিছু মন মতন হয় না, যা মনে হয় যে না এটা করতে পারলে ভালো হতো বা আই উইশ এটা আমার সাথে হতো। সো ওই ধৈর্যটা ধরে রাখতে হবে, যদি আমার কাছে মনে হয় বা কারো কাছে যদি মনে হয় যে না এটাই আমার প্রফেশন এবং এটা নিয়ে আমি সামনে আগাতে চাই, তাহলে বাধা আসবে এবং এই বাধাগুলোকে হাসি মুখে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওয়াও, একদম পজিটিভ একটা কথা। যেহেতু শেষ পর্যায়ে আছি এবং এটা যেহেতু গানের আয়োজন না, তারপরেও তুমি এসেছো, একটু দুই লাইন যদি গান না হয় তাহলে আয়োজনটা অপরিপূর্ণ থেকে যায়। ছোট্ট করে দুই লাইন। তাহলে আমার নিজের একটা গান আমি গাইছি। আমার এই গানটা হচ্ছে প্রত্যেকটা নারীদেরকে নিয়ে, যাদের মধ্যে অনেক অভিমান আছে, এবং আমার কাছে মনে হয় যে নারীদের অভিমানটাও কিন্তু সুন্দর। আর একটা নারীর রাগ ভাঙানো যায়, কিন্তু অভিমান ভাঙানোটা খুব কঠিন। সো এই গানটি করছে, আশা করি সকলের ভালো লাগবে। আমি এমন একটি নাম যে স্বপ্ন হয়নি কারো, ইচ্ছে হলে দুঃখ নামে আমায় ডাকতে পারো। আমি এমন একটি নাম যার সব হয়ে যায় ভুল, ভুলেই থাকি, ভুলেই বাঁচি, ভুলের হুলস্থুল। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার, যত দূর হয় দেখি। তোমাদের এই শহরে আমার থাকা না থাকা একই, কোথাও কেউ নেই যে আমার, যত দূর হয় দেখি। ওয়াও, থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য এবং তোমার পথ চলা সবসময় সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ দেশ টিভিকে, এবং অবশ্যই এত সুন্দর একটা আয়োজনের সাথে ভিট আছেন। আর সবাই সুন্দর থাকবেন, সবাই সবসময় হাসি খুশি থাকবেন, কারণ হাসি হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করব। আমাদের সাথে ছিলেন একজন আমন্ত্রিত অতিথি। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আমার সঙ্গে থাকবেন নতুন কোনো অতিথি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সাথেই থাকবেন।